নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ এই উত্তরবঙ্গে রাজবংশীদের স্কুলকে স্বীকৃতি, রাজ্যের 210টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কোচবিহার থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী 210টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন। রাজবংশী কামতাপুরীকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড করা হয়েছে, রাজবংশী একাডেমি করা হয়েছে। আর আজ আমি একটা বড় কাজ করলাম। অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না, নিজেরা লোকালি চালাতো। আমি আজকে এখান থেকে 210টা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। ওখানকার মাস্টাররা মাইনে পাবে, ছাত্রছাত্রীরা সুযোগ পাবে। আমি ভাঙি না, আমি গড়ি। এ কাজ কেউ করতে পারেনি, করে দিয়ে গেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির রয়েছেন, আবিরের থেকে একটু জানবো। আবির, ঠিক লোকসভার আগেই রাজবংশীদের বড় উপহার, এই ভোটে ঠিক কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? দেখো, 4টে লোকসভা, এক হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই 4টে লোকসভার ক্ষেত্রে শতাংশের ভিত্তিতে রাজবংশী ভোট একটা ফ্যাক্টর, এবং এর মধ্যে কোচবিহার, রায়গঞ্জের মতো যে লোকসভা আসনগুলো রয়েছে তাতে অবশ্যই রাজবংশী ভোটের একটা শতাংশের ভিত্তিতে যে কোনো রাজনৈতিক দলের কাছেই ভোটটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। 2019-এ বা 2016 থেকে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে যে রাজবংশী ভোটারদের মন জয়ের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করে। 2016 বিধানসভার ভিত্তিক যদি পর্যালোচনা করতে পারা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে রাজবংশী অধ্যুষিত 30টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতেই গরিষ্ঠ বিধানসভা ছিল। 2019-এর সময় থেকে তার অবস্থার বদল ঘটে। 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের আগের অবস্থানে ফেরার চেষ্টা করলেও দেখতে পাওয়া যাচ্ছে যে গরিষ্ঠ জায়গাতে বিজেপি এই রাজবংশী ভোটারদেরকে ভোট তাদের নিজেদের দখলে রাখতে পেরেছে, এমনটাই রাজনৈতিক মহলের মন্তব্য থাকে। কোচবিহারের ক্ষেত্রে তুমি যদি দেখো যে সাম্প্রতিক সময়গুলোতে বা এর আগেও 2019-এর আগে 2018-এর পঞ্চায়েতের সময় থেকে লাগাতার অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখনই কোচবিহার কেন্দ্রিক কোনো সভা বা কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে তারা রাজবংশী মানুষের আবেগকে শান দেওয়ার চেষ্টা করেছেন, তাদের পাশে আছে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকেই হোক বা শাসক দল এই রাজ্যের শাসক দলের তরফ থেকেও রাজবংশীদের পাশে আছে এই আবেগকে সামনে রেখে নির্বাচনের সময় শুধু ক্ষেত্রে নয়, বিভিন্ন সময় ধরে বিভিন্ন বার্তা পাঠানোর চেষ্টা হয়েছে। কোচবিহারের মতো জায়গাতে দাঁড়িয়ে আজকে যে ঘোষণার কথা বলা হয়েছে বা যে স্বীকৃতি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হলো তাতে একটা বিষয় তারা স্পষ্ট করার চেষ্টা করছেন, যারা ভূমিপুত্র যারা রয়েছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা যাতে বঞ্চিত না থাকেন সেই বিষয়কে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাও তাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অমিত শাহ বারবার ধরে সভা করে সে বলে যেতেন, যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল তাতে তারা কোনো ধরনের কর্ণপাত করেনি বা তারা কোনো কাজ করেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য এই যে স্বীকৃতি দিয়ে দিল তাকে সামনে রেখে অবশ্যই রাজবংশী আবেগকে সান দেওয়ার একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ঠিক লোকসভা নির্বাচনের আগেই রাজবংশী ভোটকেই পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী। আর গতকালই আমরা দেখেছিলাম সিএএ নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন শান্তনু ঠাকুর, আর আজ সিএএ নিয়ে ভোটের রাজনীতির অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপিকে নিশানা সিএএ নিয়ে। বিএসএফ আলাদা আই কার্ড দিলে না নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি হবে না, লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। একদিকে আমরা শুনলাম যখন সিএএ নিয়ে সরব মুখ্যমন্ত্রী, তখনই অন্যদিকে কেন্দ্র টাকা না দিলে ধর্নার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সোমরাজের থেকে একটু জানবো। সোমরাজ, ঠিক কি হুঁশিয়ারি দিলেন তিনি, ডেডলাইন পর্যন্ত বেঁধে দিলেন?
এর আগেও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা না দেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, অর্থাৎ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয়ের আধিকারিকরা বৈঠক করেছেন, তারপরেও কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও তার অবস্থান তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 1 তারিখ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, না হলে 2 তারিখ থেকে তিনি ধর্নায় বসবেন। আম্বেদকরের মূর্তির নিচে তিনি ধর্নায় বসবেন। এর আগেও আম্বেদকরের মূর্তির নিচে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও ধর্না কর্মসূচি পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লোকসভার আগে এই ধর্না কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর মধ্যে তিনি জেলা সফরও করবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে ধর্না কর্মসূচি তখন পালন করা হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় জেলা সফরে যাবেন বা রাজ্য বিধানসভা চলবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানান যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বা সংগঠনের অভাব নেই, ফলত তিনি না থাকলেও ধর্না কর্মসূচি চলতে পারে। তবে 2 তারিখ 3 তারিখ তিনি ধর্না কর্মসূচিতে থাকছেন তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশ জুড়ে লোকসভা তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্র টাকা না দিলে 2রা ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র আমার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল নেত্রী। কাল চোপড়ায় মিছিল মমতা, আর ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কাল চোপড়ায় মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ইসলামপুরেও মিছিল করবেন। সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজের থেকে আরো একবার জানবো, সোমরাজ, আগামীকাল ঠিক কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে কার্যত উত্তরবঙ্গের একাধিক জেলায় কর্মসূচি যেমন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি আগামীকাল থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিও শুরু করে দিচ্ছেন উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুর এই দুটি জায়গায় প্রায় 1 কিলোমিটার করে তিনি পদযাত্রা করবেন। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখেই এই পদযাত্রা করবেন, যেটা এখনো পর্যন্ত ঠিক হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া শহরের মধ্যে 1 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। তারপর তিনি সড়ক পথে ইসলামপুর যাবেন। চোপড়া থেকে ইসলামপুর সড়ক পথে দূরত্ব 19 কিলোমিটার। সেই সড়ক পথে যাওয়ার সময় তিনি জনসংযোগ করবেন। তারপর ইসলামপুর পৌঁছে তিনি ইসলামপুর শহরের মধ্যে 1.5 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। তারপর ইসলামপুর থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন হেলিকপ্টারে করে রায়গঞ্জে। রায়গঞ্জ শহরেও তিনি মিছিল করবেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে। এবং এই যে 3টি রাজনৈতিক কর্মসূচি করার সঙ্গে সঙ্গে 2টি সরকারি সভাও করবেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেই তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন। তার সঙ্গে তারপর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন। আগামীকাল উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট 5টি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ইসলামপুরে পদযাত্রাতে দেখা যাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আগামীকাল তার মিছিল অর্থাৎ পদযাত্রা শুরু করছেন উত্তর দিনাজপুরের চোপড়া থেকেই। বেশ, और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নিয়োগে সবুজ সংকেত, প্রাথমিকে নিয়োগে সবুজ সংকেত সুপ্রিম কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিকে নিয়োগে সবুজ সংকেত সুপ্রিম কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবের থেকে একটু জানবো, অর্ণব, এই নির্দেশের জেরে কোন ব্যাচের পড়ুয়ারা সুবিধাভোগী হবেন? দেখো, 2022 সালে নিয়োগপক্ষীরা যারা নাম লিখিয়েছিলেন প্রত্যেকে সুবিধাভোগী হবেন। কারণ 2022 সালে নিয়োগপক্ষীরা যে প্যানেল প্রস্তুত করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলটার উপরই স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ। এবং প্রায় জুন জুলাই মাসের পর থেকে 2023 সালের তারপর থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা আর এতটুকু এগোয়নি।
কার্যত এখানে মূল যে বিষয়টা ছিল তা হলো 2020-2022 এই শিক্ষাবর্ষের যে সমস্ত ডিএলএড পড়ুয়ারা ছিলেন, যারা ইতিমধ্যেই পার্ট 1 কমপ্লিট করেছেন ডিএলএড পরীক্ষায় বা ডিএলএড পড়ুয়া রয়েছেন, যাদের 2022 নিয়োগ প্রক্রিয়ার আগে অন্তত ডিএলএডটা কমপ্লিট হওয়ার কথা ছিল, তাদের নিয়োগ প্রক্রিয়ায় সামিল করা হবে। এটা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় যখন জানতে পারেন, তিনি বলেন অর্থাৎ ভালো কাজ এক্ষেত্রে পর্ষদ নিচ্ছে, একটা উদ্যোগ নিচ্ছে, পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দিচ্ছে কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তে সবুজ সংকেতে জানায় যে তারা এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাক। কিন্তু ডিভিশন বেঞ্চে, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলা খারিজ হয়ে যায়। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত সেটা ধাক্কা খায়, সুপ্রিম কোর্টে বিষয়টি চ্যালেঞ্জে পৌঁছয় এবং এতদিন ধরে এই 2020-22 শিক্ষাবর্ষের যারা ডিএলএড পড়ুয়া বা যারা এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত যাদের পার্ট 1 কমপ্লিট ছিল, তারা কি বসতে পারবেন কি পারবেন না, এই ছিল প্রশ্ন। আজকে সুপ্রিম কোর্ট বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আমানুল্লাহ তাদের বেঞ্চ জানিয়ে দিল স্থগিতাদেশ যেটা ছিল 2023 সালের মাঝামাঝি সময়তে, সেই স্থগিতাদেশ প্রত্যাহার করছে এবং যে সম্ভাব্য একটা প্যানেল ইতিমধ্যে তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেল নিয়ে তারা এগোতে পারে নিয়োগ প্রক্রিয়ায়। তবে এই যে 2020 এবং 22 এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত পড়ুয়ারা পড়বেন ডিএলএডের, তাদের ওই 11,765 শূন্য পদের মধ্যেই নিয়োগ করা হবে নাকি নতুন আরও কিছু শূন্য পদ এর মধ্যে যুক্ত হবে, সেই বিষয়টা নিয়ে মামলা চলবে। সুপ্রিম কোর্ট সেই বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। বেশ, কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির বেনজির দ্বন্দ্বের জের, মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের, আর সব পক্ষের হলফনামাও তলব করেছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্ব। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রথমে 2 বিচারপতির যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ, এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের। 3 সপ্তাহের পর ফের এই মামলার শুনানি। কোর্টের উপরে সম্পূর্ণ ভরসা আছে, আমি আশা করছি বিচার পাবো। ডেফিনেটলি ভর্তি করবো। ভর্তি করার জন্য উনি এতদিন পর করেছে, পরিশ্রম করেছে। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো এ ধরনের মামলা গ্রহণ করছেন, ভবিষ্যতে তিনি আবারও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, রোজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন। তখন সুপ্রিম কোর্ট বলে, কোন বিচারপতির বিচার্য বিষয় কি হবে সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান, তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এরপরেই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বড়দিনে ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেন এও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি। বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এ সবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই 2 বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট।
তৈরি হয় 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। সেই বেঞ্চই এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দিল। নিউজ 18 বাংলা। 5ই জানুয়ারির পর থেকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আজ সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ইডিতে গেলেন না শেখ শাহজাহান। দাদার সঙ্গে কোনো যোগাযোগ নেই জানালেন শাহজাহানের ভাই, জানালেন আলমগীর। ইডি সেকশন 50 সাবসেকশন 2 and 3 অনুযায়ী পিএমএলএ অ্যাক্টে শেখ শাহজাহানকে ডেকে পাঠিয়েছিল। সে নিজে কিংবা কোনো অথরাইজ রিপ্রেজেন্টেটিভ দিয়ে হাজির হতে পারত, তার সমস্ত ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু দেখাতে পারত। আর হাজির হয়নি থেকে আমরা একটা প্রিজাম্পশন করতে পারি যে শুধুমাত্র ইডি অফিসারকে মারা শুধু নয়, এবং এই কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে ও জড়িত। পরবর্তী ক্ষেত্রে আইন অনুযায়ী, পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি তাকে ওয়ারেন্ট করবে। যদি ওয়ারেন্টও না আসে, WPA করবে, তারপর তাকে ধরার চেষ্টা করবে, অ্যারেস্ট করবে। আর এবার শাহজাহান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ঘটেছে তা ঠিক হয়নি, এই ঘটনা সমর্থনযোগ্য নয়। আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান, তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে। তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না। যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8:01 সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে, মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোথেকে? আর এ নিয়ে তো হাইকোর্টের অর্ডার রয়েছে, কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো। এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। শিক্ষকদের মারধর কোনোভাবে বরদাস্ত করা হবে না, নরেন্দ্রপুর কাণ্ডে এবার কড়া হাইকোর্ট। আজ রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বারুইপুরের এসপি জোরদারিতে তদন্তের নির্দেশ। আপাতত স্কুলে প্রবেশ নিষেধ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির। শিক্ষকদের মারধর কোনোভাবে বরদাস্ত করা হবে না, নরেন্দ্রপুর কাণ্ডে কড়া হাইকোর্ট। আর অন্যদিকে ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার। আইন অমান্য কর্মসূচিতে সুকান্ত মজুমদার বাঁশের ব্যারিকেড ভেঙে দিলেন বিজেপির কর্মীরা। ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান, টিয়ার গ্যাসের সেল, পাথর ইট ছোড়েন বিক্ষোভকারীরা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপির আইন অমান্য কর্মসূচিতে একেবারে ধুন্ধুমার। বাঁশের ব্যারিকেড ভেঙে দিলেন বিজেপির কর্মীরা। ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান, টিয়ার গ্যাসের সেল। যে ছবি আপনারা দেখছেন, বিজেপির আইন অমান্য কর্মসূচিতে একেবারে ধুন্ধুমার। আর এই মুহূর্তের তাজা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বিটি রোডের অবস্থানে সুকান্ত মজুমদার। যে আইন অমান্য কর্মসূচি নিয়ে ধুন্ধুমার হয়, সেই আইন অমান্য কর্মসূচির পরেই বিটি রোডে অবস্থানে সুকান্ত মজুমদার, সেই ছবি আপনাদেরকে দেখাবো। ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ভেঙ্কটেশ্বর থেকে একটু জানবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। দেখো, তুমি জানো যে বিজেপির আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, এবং সেখানে পুলিশ যারা আন্দোলনকারী তাদেরকে 12 জনকে গ্রেফতার করে, এবং সেই 12 জনকে যাদের গ্রেফতার করা হয়েছে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে এই অভিযোগ তুলে প্রথমে চিটাগড় থানার সামনে ধর্ণা অবস্থানে বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে বেশ কিছুক্ষণ ধর্ণা
অবস্থানে সামিল হওয়ার পর এই মুহূর্তে টিটাগড় থানার সামনে যে তুমি জানো যে বিটি রোডের যে দুটি লেন রয়েছে সেই দুটি লেনেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধ করেছেন এবং সেখানে বিজেপি রাজ্য সভাপতি নিজে অবস্থান করছেন এবং অবরোধে সামিল হয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে টিটাগড় থানার সামনে এবং পাশে প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। সুকান্ত মজুমদার যেটা দাবি করছেন যে অবিলম্বে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার তিনি যে বিটি রোডে যে ধর্ণা অবস্থান বা অবরোধে সামিল হয়েছিলেন সেখানে এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সহ অন্যান্য দুই নেতৃত্ব তারা কিন্তু টিটাগড় থানার ভেতরে এই মুহূর্তে গেলেন। আধিকারিক যারা রয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের সঙ্গে কথা বলতে গেলেন এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সরকারি কাজে বাধা এবং বিভিন্ন একাধিক মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে, ফলে তাদেরকে কিন্তু মুক্তির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। কিন্তু সুকান্ত মজুমদার বা বিজেপি নেতৃত্ব তারা জানাচ্ছেন গ্রেফতার যে করা হয়েছে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে। বেশ, এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকোয় পালিয়ে যায়, এই পুলিশ জাহাঙ্গীরকে দেখলে পরে 11টা গাড়ি নিয়ে তাকে এসকর্ট করে। লজ্জা লাগে না এদের? নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে। পুলিশ ইট পাটকেল ছুড়েছে, পুলিশ বিনা প্ররোচনায় আমাদের জল কামান প্রথম পুলিশ চালিয়েছে উইদাউট কোনো কথা না বলে। যেখানে এত বড় সুকান্ত মজুমদার নিজে আছে সেখানে পুলিশ এসে কথা বলবে না?